দেখো আসলে বইটা তোমার কাছে, বুঝছো, বই তো আমার কাছে নাই। তো আমি বাংলা ভার্সনে একটু বোঝাই, তারপর এখন তোমাকে ইংলিশে কনভার্ট করে বোঝাবো, ঠিক আছে? তো আচ্ছা। তোমাকে অলরেডি আমি এই যে অবচয় মানে ডেপ্রিসিয়েশনের এই মেথডটা আমরা করছি, সরলরৈখিক স্থির কিস্তি পদ্ধতি বার্ষিক অবচয়, এই বর্ষাকার সমষ্টিও, যেটাকে ওই যে তোমার সামিয়ার ডিজিট মেথড, উৎপাদন একক তোমাকে দেখাই দিছি, মাইলহার পদ্ধতি দেখাই দিছি। জাস্ট এই জিনিসগুলো শুধু ট্রান্সলেট করলেই হয়ে যাবে, এগুলো ইংলিশে ট্রান্সলেট করলেই হয়ে যাবে। আর এখানে কিছু বেসিক কিছু ইকুয়েশন আছে এই চ্যাপ্টারের। তো মূলত এগুলো ইন্টারমিডিয়েটে অনেক লাগে, তোমাদের অতটা লাগে না। তোমার এখন যেটা দরকার শুধুমাত্র এই যে এই মেথডটা বাকি আছে, যে ডাবল ডিক্লাইনিং মেথড, মানে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। আসলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়টা হচ্ছে কি, যে অবচয় মূলত কি একটা সম্পত্তির দীর্ঘদিন ব্যবহার ফলে তার সেই সম্পত্তির যতটুকু পরিমাণ মূল্য হ্রাস পায়, আর সেই মূল্যর একটা জাস্ট একটা আমরা কি করি যে বার্ষিক ভিত্তিতে বিভিন্ন বছরের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। অর্থাৎ অবচয় বলা যায় যে সম্পদের ব্যবহারজনিত ক্ষতি। আর অবচয় একটা অনগদ লেনদেন, এবং এটা একটা প্রতিষ্ঠানের ভিতরে আন্ত লেনদেন, প্রতিষ্ঠানের ভিতরেই মূলত হয়ে থাকে। আর অবচয় নির্ণয় করার অনেকগুলো কারণ থাকে, সাধারণত ট্যাক্স রিডাকশান, তারপর হচ্ছে কি বলে ওটাকে, মানে ভবিষ্যতে খুব ইজিলি কোনো একটা অ্যাসেট রিপ্লেসমেন্ট, এগুলোর জন্য মূলত অবচয় হিসাব সংরক্ষণ করা হয়। তো এই যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা হচ্ছে যে অবচয়ের পরিমাণ, ওই যে সরলরেখাকে আমরা বললাম কি যে প্রতি বছরের অবচয় ইকুয়াল হবে, মানে প্রথম বছরে যদি 20,000 টাকা অবচয় হয়, দ্বিতীয় বছরেও 20,000 হবে, তৃতীয় বছরেও 20,000 হবে, চতুর্থ বছরেও 20,000ই হবে। এভাবে একটা সম্পত্তির আয়ুষ্কাল বা জীবনকাল যতদিন আছে প্রতিদিন প্রতি বছর ওই সেম হারে অবচয় হবে। তবে অবচয় যেহেতু বার্ষিক নির্ণয় হয়, তো কখনো কখনো দেখা যায় আমরা সম্পদ অর্ধেক বছরে কিনি বা অর্ধেক বছরে বিক্রি করি, সেক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে, কিন্তু আনুপাতিক হারে প্রতি বছরের অবচয় সমান হবে। তো এখানে ক্রমহ্রাস মানে সাধারণত আমাদের অবচয় হার বের করতে বলে না, অবচয় হার দেয়াই থাকে, মানে ডেপ্রিসিয়েশন যে রেটটা আছে সেই রেটটা আমাদের দেওয়াই থাকে। জাস্ট আমরা কি করি, সম্পত্তির মূল্যের উপরে সেটা জাস্ট গুণন করলেই, শতকরা করলেই পার্সেন্টেজটা হয়ে যায়। তো আরেকটা জিনিস মনে রাখা দরকার যে ওই কি বলে ওটাকে, অবচয় যে পদ্ধতিটা আছে সেটা মনে করো যে তোমার সরলরৈখিক পদ্ধতি বলো, এই যে সরলরৈখিক পদ্ধতি বলো, তারপর হচ্ছে বর্ষসংখ্যার সমষ্টি, উৎপাদন একক, মাইলহার পদ্ধতি, এই যে যতগুলা মেথড আছে, এই ক্রমহ্রাসমান জের ব্যতীত সবগুলা মেথড মানে অবচয় নির্ণয় করা হয় ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরে, অর্থাৎ অবচয় যোগ্য মূল্যের উপরে অবচয় নির্ণয় করতে হয়। শুধুমাত্র ক্রমহ্রাসমান জের পদ্ধতির যে মেথডটা আছে এখানে সম্পত্তির ক্রয় মূল্যের উপরে। তা সম্পত্তির ক্রয় মূল্য বলতে কি বুঝে, যে আমরা সাধারণত জানি যে একটা সম্পত্তি কেনার পর থেকে শুরু করে ওই সম্পত্তি ব্যবহার উপযোগী করা পর্যন্ত ওই সম্পত্তির পিছনে যত ব্যয় করে থাকে প্রতিষ্ঠান, সবগুলো ব্যয় সমষ্টিকে ওই সম্পদের নামেই লিখতে হয়। এখন যে মনে করি যে একটা সম্পদ আমি কিনলাম হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে, এর পরিবহন 5,000 টাকা, এর শুল্ক 10,000 টাকা, এবং ইনস্টলেশন কস্ট হচ্ছে 25,000 টাকা। তাহলে আমার টোটাল 40,000 টাকা ব্যয় হইলো। আর এদিকে সম্পদের মূল্য হচ্ছে 1 লাখ, তাহলে টোটাল 1,40,000 টাকা আমাকে সম্পদের টোটাল মূল্য হিসাবে দেখাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সম্পত্তির হুম। অর্জন মূল্য। আর এই সম্পত্তির অর্জন মূল্যের উপরেই আমরা কি করি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করি। যেখানে সম্পত্তির ক্রয় মূল্য এই যে 1,40,000 টাকা হইলো, আমাদের অর্জন মূল্য 1,40,000 টাকা, আর অবচয় হার মনে কর যে 20% দেওয়া আছে, জাস্ট ওই টোটাল করে উপর 20% করলেই আমাদের অবচয়টা
বের হয়ে গেল। আর আর এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যে অবচয়টা ধরতে হয়, এটা প্রতি বছর বই মূল্যের উপরে ধার্য হয়। অর্থাৎ এই যে বই মূল্য সমান কি, সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ প্রথম বছরে ওই যে 1,40,000 টাকার উপর মনে করে 20% করলাম, 28,000 টাকা হইলো। তাহলে 1,40,000 টাকা থেকে 28,000 টাকা বাদ দেওয়ার পর পরের বছরে ওই 1,40,000-এর মধ্যে থাকতেছে কত, 1,12,000 টাকা। ওই 1,12,000 টাকার উপর আবার 20% হবে। তো দেখা যাচ্ছে যে আবার পরের বছরে ওই 1,12,000 টাকা থেকে 20% যে বের হইলো সেটা আবার বাদ যাবে। বাদ গিয়ে যে মূল্যটা থাকবে সেই মূল্যের উপর আবার পার্সেন্টেজ করতে হবে। এটাকে বলা হয় অবচয়, বই মূল্যের উপরেই অবচয় হার। আর এই মেথডটাই হচ্ছে ডিক্লাইনিং মেথড। অর্থাৎ এই অবচয় হারটা যদি ডাবল হয় তাহলে এটাকে ডাবল ডিক্লাইনিং মেথড বলে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছরের অবচয়টা হবে আনইকুয়াল, মানে পূর্বের বছরে যে পরিমাণ অবচয় হবে পরবর্তী বছরে সেই অবচয়ের পরিমাণ কম হবে। তো জাস্ট আমরা এখানে একটা সিম্পল একটা ফর্মে একটা মানে বিষয় দেখি। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এটা এক দৃষ্টিতে দেখে নিই। যে মনে করো তুমি একটা সম্পদ কিনছো, সেই সম্পদটার টোটাল ভ্যালু মানে তোমার সম্পদ কিনছো, পরিবহন, সংস্থাপন, শুল্ক সব মিলিয়ে এই সম্পত্তির পিছনে তোমার 1 লাখ টাকা ব্যয় হয়েছে এবং অবচয় হার দেওয়া আছে 10%। তাহলে এখন তোমার কী করতে হবে, অবচয় ধার্য করতে হবে। তো এটা হচ্ছে সারণী। হ্যাঁ, ওই যে তুমি যেমন সামিয়ার ডিজিট মেথডে যেমন তুমি একটা টেবিল করলা বা সারণী করলা, তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতেও যদি টেবিল আসে এইভাবেই করতে হবে। তো আমি তো এটাই বললাম যে বছর, ইয়ার, সম্পদের প্রারম্ভিক মূল্য মানে ইনিশিয়াল অ্যাসেট ভ্যালু, অবচয় হার, ডেপ্রিসিয়েশন রেট, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর সম্পদের সমাপনী মূল্য বা সম্পদের বই মূল্য বা পুস্তক মূল্য। তো এখানে মনে করি ওই যে একটা সম্পদ কিনছি আমরা, তো ওই যে শুল্ক টুল যা আছে সব যোগ করে 1 লাখ টাকা পাইলাম, অবচয় হার দেওয়া আছে 10%, জাস্ট এর উপর 10% করলাম। 10% করে আমরা কত পেলাম, 10,000 টাকা পেলাম। তাহলে প্রথম বছরের অবচয় 10,000 টাকা। প্রথম বছরের যে অবচয় 10,000 টাকা, তাহলে প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা। এখন তাহলে ওই বছরের সম্পদের বই মূল্য কত, তাহলে এই 1 লাখ টাকা থেকে যদি আমি এই 10,000 টাকা বাদ দেই, এই যে পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা যদি বাদ দেই, তা থাকতেছে 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে সম্পদের বই মূল্য। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা ডিক্লাইনিং মেথড পদ্ধতিতে প্রথম বছরে শুধুমাত্র সম্পত্তির অর্জন মূল্যের উপর যে অবচয় ধার্য করা হয় এবং পরবর্তী বছরগুলোতে সম্পদের অর্জন মূল্য ওটা তো প্রথম বছরে হইল, পরের বছরগুলোয় সম্পত্তির বই মূল্যের উপরে অবচয় ধার্য করা হয়। তাহলে এই যে প্রথম বছরের বই মূল্য কত দাঁড়ালো, 90,000। তো এইটাই পরের বছরের শুরুতে গিয়ে ইনিশিয়াল ভ্যালু হইল, প্রারম্ভিক মূল্য হইল। এই প্রারম্ভিক মূল্যের উপরে আবার 10% করলাম, কত পেলাম, 9,000। পুঞ্জীভূত অবচয় তো এক বছরের পুঞ্জীভূতের সঙ্গে পরের বছরের পুঞ্জীভূত কি জমা হবে, প্রথম বছরে 10,000 পুঞ্জীভূত অবচয় ছিল, পরের বছরের পুঞ্জীভূত অবচয় এটাই অবচয়, এটাই পুঞ্জীভূত অবচয় 9,000। তাহলে এইটার সঙ্গে এইভাবে যোগ হয়ে হইলো কত, 19,000 টাকা। এটা হচ্ছে কমিউলেটিভ মেথডে যাবে, পূর্বের জেরের সাথে পরবর্তী জের যোগ হবে, তাহলে 19,000 টাকা হয়ে গেল। তাহলে সম্পত্তির এই যে 90,000 টাকা থেকে এই বছরের পুঞ্জীভূত অবচয় বা এই বছরের অবচয় 9,000 টাকা ছিল, তা 90,000 থেকে 9,000 বাদ দিলে থাকে কত, 81,000। ব্যাস, এই বছরের বই মূল্য কত, 81,000। এটাই পরের বছরের শুরুর ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু। এই 81,000 টাকার উপর আবার 10% করলাম, করে পাইলাম কত, 8,100 টাকা। ওই বছরের অবস্থায় 8,100 টাকা, ওই বছরের পুঞ্জীভূত অবস্থায় 8,100 টাকা। তাহলে আগের বছরের পুঞ্জীভূত অবস্থায় 19,000 ছিল, পরের বছর 8,100, তার টোটাল যোগ করে হলে কত, 27,100 টাকা পুঞ্জীভূত অবস্থায়। তাহলে আবার সম্পত্তির এই যে বুক ভ্যালু থেকে আবার এই পুঞ্জীভূত অবস্থায় 8,100 বাদ দিলাম, বাদ দিয়ে 72,900 টাকা পেলাম। এটা আবার বই মূল্য, এইভাবে চলতেই থাকবে। তো বই মূল্যটা তুমি যদি চাও প্রতি বছরের এই যে সম্পদের ভ্যালু থেকে আমরা 10,000 পুঞ্জীভূত অবস্থায় বাদ দিলাম, 90,000 টাকা পাইলাম। আবার পরের বছর 90,000, ওই বছরের পুঞ্জীভূত অবস্থায় 9,000 টাকা বাদ দিলাম, তাহলে 81,000 টাকা পেলাম। অথবা তুমি এত না করে তুমি ডিরেক্ট গণনা করতে পারো যে এই যে এখানে হচ্ছে সম্পদের প্রারম্ভিক মূল্য 1 লাখ টাকা,
এখান থেকে পুঞ্জীভূত অবস্থায় 10,000 টাকা বাদ দিলে বই মূল্য 90,000 টাকা। আবার এই যে প্রারম্ভিক মূল্য 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা থেকে 19,000 টাকা বাদ দিলে পুঞ্জীভূত অবস্থা বাদ দিলে 81,000 টাকা। আবার সম্পদের প্রারম্ভিক মূল্য 1 লাখ টাকা, 1 লাখ থেকে 27,100 টাকা পুঞ্জীভূত অবস্থায় বাদ দিলে এই 72,900 টাকা। ওই একই বিষয়, ঠিক আছে। তো এখানে আমরা একটা বাংলা ভার্সন একটা প্রশ্ন দেখি, দেখলেই বিষয়টা একটু ইজি হয়, সহজ হয়ে যাবে। ফাইলটা ডাউনলোড করলাম, বইটা তোমার কাছে তো। এই যে দেখো, এই যে এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন যাই হোক, মনে করো এখানে ইংলিশে যদি আমরা কনভার্ট করি যে সানলাইট ইঞ্জিনিয়ারিং 2015 ইয়ার্স 1st জানুয়ারি ডেট 4 lakhs প্রাইস অথবা 4 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন পারচেস করে। মেশিনটির ইনস্টলেশন এক্সপেন্স, এই যে সংস্থাপনকে ইনস্টলেশন বলা হয়, ইনস্টলেশন এক্সপেন্স 40,000 টাকা। মেশিনটির কার্যকাল অথবা এস্টিমেটেড লাইফ টাইম 5 ইয়ার্স বা 5 বছর ধরা হয়, এবং 5 বছর পর ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু পাওয়া যেতে পারে 30,000 টাকা, এবং বার্ষিক ডেপ্রিসিয়েশন রেট ডাবল, এই যে ডিক্লাইনিং, এই যে ক্রমহ্রাসমান মানে ডিক্লাইনিং 20% হারে প্রতিটি অবস্থায় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। তো তোমার বইয়ে কিন্তু এইভাবেই প্রশ্নটা থাকবে, কিন্তু জাস্ট এটার ইংলিশ ট্রান্সলেট থাকবে। তা আমি এগুলো নিচের অংশগুলো ভুলে যাই। হ্যাঁ, তো এখন এই যে দেখো, সম্পত্তির যে পারচেস করছে 4 লাখ টাকা, আর এটা সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000। তাহলে এই সংস্থাপন ব্যয়কে আলাদা করে না লিখে এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য বা সম্পত্তির অর্জন মূল্য কিন্তু 4,40,000 টাকা। এখানে 4 লাখ টাকা হইলেও এই 40,000 যোগ হয়ে 4,40,000 হয়ে যাবে। তো সম্পত্তির অর্জন মূল্য হচ্ছে 4,40,000। এবার আমি যদি প্রথম বছরের অবচয় নির্ণয় করি, তাহলে এই যে 4,40,000 টাকা আছে, তার উপরে 20% করলেই আমি ওই বছরের অবচয় পেয়ে যাব। এই যে দেখো, এখানে ওই কাজটাই করছে, যে সম্পদের অর্জন মূল্য 4 লাখ, এই যেখানে 40,000, তাহলে 4,40,000, আর এখান থেকে রেটটা কত, 20%। এই 20% রেটটা আমরা এখানে নিলাম, এই যে 20% রেটটা নিলাম। তো এখন আর উপরে দরকার নেই, আমরা উপরের প্রশ্নটা পড়েই নিছি, জাস্ট একটা চার্ট করতে বলছে বা অবচয়ের তালিকা করতে বলছে। তাই যে 15 সালে সম্পত্তির প্রারম্ভিক মূল্য 4,40,000, এর উপর 20% করলাম 88,000। তাহলে এই 4,40,000, এই যে এই 88,000 আবার পুঞ্জীভূত অবচয়। আমরা কি করলাম, 4,40,000 টাকা থেকে এই 88,000 টাকা বাদ দিলাম, সম্পত্তির পুস্তক মূল্য পাইলাম 3,52,000 টাকা। এইটি আবার পরের বছরের শুরুতে চলে গেল 3,52,500। এর উপর আবার 20% করলাম, 20% করে হলে কত, 70,400। এই 70,400 এই 88,000 সাথে যোগ হবে, হলো 1,58,400। আবার আমরা কি করলাম, 3,52,000 থেকে 70,400 বাদ দিয়ে এটা পাইলাম, অথবা 4,40,000 টাকা থেকে 1,58,400 টাকা বাদ দিয়ে আমরা এই প্রাইসটা পাইলাম, ঠিক আছে। আবার এই যে সম্পত্তির পুস্তক মূল্যটা গেল, এটাই আবার পরের বছর 2017 সালে গেলে ইনিশিয়াল ভ্যালু হয়ে গেল। এর উপর আবার 20% করলাম, 20% করে হইলে কত, 56,320। এই পূর্বের জোরের সঙ্গে এই পরবর্তী যে রানিং বছরের যে যোগ করলাম, 2,14,720 টাকা পাইলাম। তাহলে আবার কি করলাম, 2,81,600 থেকে আমরা এটা বাদ দিলাম, অবচয়টা বাদ দিয়ে এটা পাইলাম, অথবা 4,40,000 টাকা থেকে 2,14,720 টাকা বাদ দিয়ে আমরা এটা পাইলাম। তো ঘুরে ফিরে ওই একই কাজটা বারবার হচ্ছে, এটাই পুস্তকের সমাপনী বলে। আর তোমাদের এই চারটাই মূলত আসে, আর এখান থেকে খতিয়ান করতে বলে, বুঝছো। তো অবচয় নির্ণয়ের তুমি তো জানোই যে ডেপ্রিসিয়েশন নির্ণয়ের জাবেদা কি, ডেপ্রিসিয়েশন নির্ণয়ের যে তুমি যে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। হ্যাঁ, তা আমরা ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এখানকার মধ্যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়, তাই না, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় তো প্রতি বছরই বন্ধ করে দিতে হয়, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বছরের পর বছর থেকে যায়। তাহলে যখন আমরা বন্ধ করব তখন ওটা জাবেদা কি হইতো, যে ডেপ্রিসিয়েশন ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট, তাই না। হ্যাঁ,
হুম এখন এই জায়গায় কি চাইছে দেখো, যে তোমাদের কিন্তু এখানে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, আমি তোমাকে বলছি কোনো নামের শেষে যদি অ্যাকাউন্ট থাকে বা কোনো নামের শেষে যদি হিসাব থাকে, তাহলে বুঝতে হবে ওটা খতিয়ান নির্ণয় করতে বলছে, অন্য কিছু না, খতিয়ান নির্ণয় করতে বলছে। তো আমরা সরাসরি কি করব, এখন খতিয়ান করব, যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো দেখো আমরা যদি সভাপতি জাবেদা করি যে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, তাহলে এই যে আমার যে টাইটেল, যে লেজারের যে টাইটেল বা খতিয়ানের যে টাইটেল যেটা হবে, আমাদের ব্যালেন্সটাও সেখানেই বসবে। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু ক্রেডিট, তাহলে টাকাটা ক্রেডিট দিকে বসবে। তাহলে এই যে ৮৫,০০০ টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকা ক্রেডিট, আর ব্যালেন্স ক্রেডিট বসে গেল। পরের বছর আবার কত, ৭০,৪০০, এটাও ক্রেডিট ৭০,৪০০। তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ, অর্থাৎ সিমিলার হইলেই যোগ, ডেবিট ডেবিট যোগ বা ক্রেডিট ক্রেডিট যোগ, বিপরীত হইলেই বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের ৮৮,০০০ আর ৭০,০০০ টাকা যোগ করলে ১,৫৮,৪০০ টাকা। ব্যাস, পুঞ্জিভূত অবস্থা এটা হয়ে গেল। তৃতীয় বছরে ২০১৭ সালে গিয়ে আবার কত হইল, ৫৬,৩২০ ক্রেডিট, আবার এইটা ক্রেডিট করলে যোগ। আলটিমেটলি আমার এই যে এখানে যে পঞ্জীভূত অবচয়টা আছে ১৮ সালের শেষে যে পঞ্জীভূত অবচয়, এখানেও সেম অবচয়টাই হবে, এখানে ব্যতিক্রমের কিছু নাই। ঠিক আছে, বুঝতে পারছো খতিয়ানটা? জি স্যার। হ্যাঁ, জি আর স্যার। যদি এখানে যদি অবচয় হিসাব বলতো, পঞ্জীভূত অবচয় বাদ, যদি অবচয় হিসাব বলতো, তাহলে অবচয় হিসাব ডেবিট, ব্যালেন্স ডেবিট হইতো এই ৮৮,০০০ টাকা। তারপর অবচয় ক্রেডিট, এই যে ব্যালেন্স জিরো, ডেবিট ক্রেডিট বিয়োগ, সেজন্য এখানে জিরো হয়ে যেত। পরের বছরে আবার সেম জাবেদা করতে হইতো, শুধু ব্যালেন্সটা ৭০,০০০ হইতো। ঠিক আছে, তা আমি মনে জি করি যে তোমার অবচয় হিসাব বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব, তারপর হচ্ছে তোমার ওই কি ডেপ্রিসিয়েশন টেবিল, এই জিনিসগুলো হচ্ছে ঘুরে ফিরে এগুলোই অনার্সে সাধারণত প্রশ্ন আসে। এটা তুমি বুঝতে পারছো মনে হয়, না পারলে বলো, আরেকবার রিপিট করি। না, সমস্যা নেই, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। সমস্যা নেই স্যার। আহ, হ্যাঁ, আচ্ছা, এইটুকুই বাকি ছিল, ঠিক আছে, তো তুমি এইটুকু আর কি দেখে নাও। তো কালকে আপনারা আরেকটু, এই মেথডটাই জাস্ট বাকি ছিল। হ্যাঁ এটাই শুধু বাকি ছিল ওই চ্যাপ্টারে। আর তুমি যদি বারবার এক্সারসাইজ করো, দেখো এর বাইরেও অন্য কোনো কোশ্চেন আছে কি না, যদি থাকে সেটা মার্ক করে রাখো, কালকে সমাধান করে দেবো। তাহলে লেখা ওরকমই থাকবে চারটা। একটা হচ্ছে যে স্ট্রেট লাইন মেথড, ডাবল হ্যাঁ হ্যাঁ ডিক্লাইন মেথড, হ্যাঁ সাম অফ ইয়ার্স, আর একটা হচ্ছে প্রোডাকশন আউটপুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার তো ওই যে ডিক্লাইনিং মেথডটা বাকি ছিল, এখন করে দিলাম, ওখান থেকে দুইটা ম্যাথ করো। আচ্ছা। আচ্ছা, অনেক সময় জাবেদা চায়, আর জাবেদা চাইলে তুমি পারবাই, যে এখানে যেটা করছে, যেটা হইতো তোমার এখানে যে মেশিনারি ডেবিট ৪,৪০,০০০ টাকা, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, শেষ। তারপর ডেপ্রিসিয়েশন ৮৮,০০০ টাকা ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আবার ডেপ্রিসিয়েশন ডেবিট ৮৮,০০০ টাকা, ইনকাম সামারি ক্রেডিট ৮৮,০০০ টাকা। পরের বছরে ডিসেম্বরে হবে শুধু, পরের বছর তো কোনো মেশিন কিনে নেই। আবার ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর ডেপ্রিসিয়েশন আবার ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এইভাবে ঠিক 14 থাকবে। ঠিক আছে, আর ঠিক এটাকে আছে স্যার। ডিক্লাইনিং মেথড কেন হইলো, এই যে ডিক্লাইনিং মেথড হওয়ার কারণ হচ্ছে এই যে ৮৮,০০০ টাকা আছে এবং ৭০,৪০০ টাকা আছে, দেখো যত সময় যাচ্ছে তত কিন্তু ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা কমতেছে। ৮৮,০০০, ৭০,৪০০, ৫৬,৩২০, ৪৫,০৫৬ টাকা। তো এই যে ডে বাই ডে, ইয়ার টু ইয়ার যেহেতু হ্রাস হচ্ছে, রিডিউস হচ্ছে, সেজন্য এটাকে বলা ডিক্লাইনিং মেথড। পূর্বের জেরের থেকে বর্তমান জের কমবে, যত সময় যাবে তত কমবে, এই জন্য এটাকে বলা ডিক্লাইনিং মেথড। ঠিক আছে। আচ্ছা।